হ্যালো এক্সোলসিয়াস, আজকের ভিডিওতে আমরা যে টপিক নিয়ে কথা বলবো তার নাম হলো কন্ডিশনাল ডেটা ভ্যালিডেশন। কন্ডিশনাল ডেটা ভ্যালিডেশন সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে ডেটা ভ্যালিডেশন কী। তো আমরা যখন এক্সেলের মধ্যে কোনো একটা নির্দিষ্ট সেলের ডেটাকে রেস্ট্রিক্টেড করতে চাই, অর্থাৎ আমি যদি চাই যে কি আমার এই নির্ধারিত সেলগুলোতে একটা নির্দিষ্ট ডেটা ছাড়া আর অন্য কোনো ডেটা দিয়ে যাতে এই সেলটা ফিল আপ করা না হয়, সেক্ষেত্রে আমি এক্সেলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা টুল ব্যবহার করে থাকি যার নাম হচ্ছে ডেটা ভ্যালিডেশন। তো ডেটা ভ্যালিডেশনকে যখন আমি শর্ত দিয়ে ব্যবহার করব তখন তার নাম হয়ে যায় কন্ডিশনাল ডেটা ভ্যালিডেশন। উদাহরণ হিসেবে বোঝানোর জন্য আমি একটা ডেটা নিয়ে কাজ করব। তো এই ডেটার মধ্যে আমি দেখতে পাচ্ছি সেলস স্টেটমেন্ট দেখা যাচ্ছে। এই সেলস স্টেটমেন্টগুলো হচ্ছে যে একটা নির্দিষ্ট মাসের একটা নির্দিষ্ট দিন থেকে একটা নির্দিষ্ট দিন পর্যন্ত নির্ধারিত কিছু অ্যাকাউন্টস ম্যানেজারদের একটা সেলস স্টেটমেন্ট, যেখানে তারা একটা নির্ধারিত ক্রাইটেরিয়ার অধীনে নির্ধারিত প্রোডাক্ট বিক্রি করার কারণে ওই প্রোডাক্টের প্রাইসের উপর একটা নির্ধারিত কমিশন আয় করছে। তো এই পুরো কাজটা করার জন্য আমাকে কন্ডিশনাল ডেটা ভ্যালিডেশন ব্যবহার করতে হয়েছে। কীরকম? এই যে এখানে অ্যাকাউন্টস ম্যানেজারগুলো নির্ধারিত করা আছে, এছাড়াও এখানে প্রত্যেকটা প্রোডাক্টের একটা ক্রাইটেরিয়া আছে, তো বা ক্যাটাগরি আছে। এই প্রত্যেকটা ক্যাটাগরির অধীনে একটা তিনটা করে প্রোডাক্ট আছে। এ ক্যাটাগরির অধীনে এগুলো, বি ক্যাটাগরির অধীনে টিভি, ল্যাপটপ, ট্যাব, সি ক্যাটাগরির অধীনে ফ্যান, টেবিল ফ্যান, তারপর স্ট্যান্ড ফ্যান। তো এই ক্যাটাগরির অধীনে যে প্রোডাক্টগুলো, তো একটা সেলস ম্যানেজার যখন একটা নির্ধারিত ক্যাটাগরির প্রোডাক্ট একটা বিক্রি করবে, অর্থাৎ সে যখন এই ক্যাটাগরি থেকে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবে তাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এবং ক্যাটাগরি সিলেক্ট করার পর তার পাশে প্রোডাক্ট যেটা, সেটা ওই ক্যাটাগরির সাথে সংশ্লিষ্ট প্রোডাক্টের লিস্টগুলো পাশের কলামে চলে আসবে। ভেরি নাইস। এখন কোনো কারণে যদি এখানে ক্যাটাগরি পরিবর্তন হয়, তাহলে পাশের প্রোডাক্টের যে নামটা, সেই নামের মধ্যে একটা এরর চিহ্ন আসবে, অর্থাৎ এটা এই ক্যাটাগরির প্রোডাক্টের অধীনে অন্তর্ভুক্ত নয়। এই পুরো কাজটা করার জন্য আমাকে আবার কারেকশন করার সুযোগ আছে। আমি এই কাজটা করার জন্য আমাদেরকে ডেটা ভ্যালিডেশনের একটা অ্যাডভান্স টেকনিকের সাহায্য নিতে হয়, যেটা হচ্ছে দ্য কন্ডিশনাল ডেটা ভ্যালিডেশন। তো এই পুরো কাজটা এখন আমরা প্রথম থেকে করব। বলে রাখি, এই কাজটা করার জন্য আমাদের পুরো ভিডিওকে আমরা 4টা ভাগে ভাগ করেছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমরা ভিডিওগুলো একটার পর একটা ধাপ কমপ্লিট করে আলোচনা করব। তো প্রথম ধাপে আমরা আমাদের অ্যাকাউন্টস ম্যানেজারদের নামগুলোকে এখানে অন্তর্ভুক্ত করব। এরপর আমার এখানে যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিকে আমি একটা নেম রেঞ্জের আওতায় অন্তর্ভুক্ত করব, এবং সাব ক্যাটাগরিকেও আমি একটা নেম রেঞ্জের আওতায় অন্তর্ভুক্ত করব। চলুন শুরু করি। প্রথমে অ্যাকাউন্টস ম্যানেজারদের নামগুলো আমি যেখানে অন্তর্ভুক্ত করব সেটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি আমার অ্যাকাউন্টস ম্যানেজারদের নামগুলোকে ডেটা ভ্যালিডেশনের সাহায্যে এখানে অন্তর্ভুক্ত করব। আমার ডেটা রিবনে থাকা ডেটা ভ্যালিডেশন সেকশনে চলে আসবো। ডেটা ভ্যালিডেশন এখানে খেয়াল করলে দেখা যাবে এখানে ডেটা ভ্যালিডেশনে অনেকগুলো অপশন আছে। এখানে এনি ভ্যালু ছাড়া বাকি সবগুলো অপশন দিয়ে ডেটা ভ্যালিডেশন ক্রিয়েট করা যায়। হোল নাম্বার, ডেসিমাল, লিস্ট, ডেটা, ডেট, টাইম, টেক্সট লেন্থ, কাস্টম, প্রত্যেকটাকে নিয়ে পৃথক পৃথক বিভিন্নভাবে আমরা আলোচনা করব। যেহেতু আমরা সব থেকে বেশি লিস্ট ব্যবহার করে থাকি, আজকে আমরা লিস্ট দিয়ে কাজ করব। তো লিস্টটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি সোর্স অপশনে গিয়ে আমার অ্যাকাউন্টস ম্যানেজারদের নামগুলো যেখানে অন্তর্ভুক্ত আছে সেটাকে সিলেক্ট করে দিব। তো আমি এভাবে আমার অ্যাকাউন্টস ম্যানেজার নামগুলো সিলেক্ট করে দিলাম। একটু খেয়াল করলে দেখা যাবে এখানে আমার নেম রেঞ্জ সেল রেফারেন্স যেটা আছে, সেই সেল রেফারেন্সটা পুরোটাই হচ্ছে দেখি অ্যাবসোলিউট সেল রেফারেন্স, যাতে আমি কোনোভাবে পরিবর্তন আমার সেল কোনোভাবে পরিবর্তন হলে যাতে আমার নেম রেঞ্জ পরিবর্তন, আমার ডেটা ভ্যালিডেশনের যে ইয়াটা অ্যাকাউন্টস ম্যানেজারদের যে নামের তালিকাটা, সেটা যাতে কোনোভাবে পরিবর্তন না হয়। আমি এবার ওকে দিব। ওকে দিলে দেখা যাবে যে কি আমার এখানে অ্যাকাউন্টস ম্যানেজারদের সেলের নামের পাশে একটা ড্রপ ডাউন আসছে। এই ড্রপ ডাউন থেকে আমি আমার অ্যাকাউন্টস ম্যানেজারদের নামগুলো একটু সিলেক্ট করে ফেলি। ওকে, আমি একটা একটা করে সেটা করব। তো এইভাবে আমি আমার অ্যাকাউন্টস ম্যানেজারদের নামগুলোকে এখানে অন্তর্ভুক্ত করে ফেললাম। অন্তর্ভুক্ত করে ফেলার পর আমি আমার ক্যাটাগরি যেটা, সেই ক্যাটাগরিকে
আমার একটা নেম রেঞ্জের আওতায় অন্তর্ভুক্ত করব। নেম রেঞ্জ কি সেটা নিয়ে আমি পূর্বে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি, তো আমার ভিডিওগুলোর লিংক আপনার উপরে আই বাটনে পাবেন। সেই আই বাটনটা ক্লিক করে আপনার আমাদের আগের ভিডিওগুলো চেক করে নিন নেম রেঞ্জ সম্পর্কে জানার জন্য। তো ক্যাটাগরিটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি আমার ফর্মুলাসে গিয়ে এখানে ক্রিয়েট ফ্রম সিলেকশন দিব। ক্রিয়েট ফ্রম সিলেকশন দিয়ে টপ রো সিলেক্ট করা আছে, আমি ওকে দিব। তাহলে আমার কি হয়ে যাচ্ছে, আমার ক্যাটাগরির নেম রেঞ্জের আওতায় চলে আসছে। একইভাবে আমি আমার সাব ক্যাটাগরিগুলো অর্থাৎ এ বি সি ডি গুলোকে আমি নেম রেঞ্জের আওতায় আনতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি ফর্মুলাতে গিয়ে ক্রিয়েট ফ্রম সিলেকশন দিব। এই ক্ষেত্রে আমার লেফট কলামটা তুলে দিতে হবে, তুলে দিয়ে আমি ওকে দিব। তাহলে আমি কি পেয়ে যাব, আমার এখানে সাব ক্যাটাগরিগুলোকে নেম রেঞ্জের আওতায় চলে আসছে। একটু খেয়াল করলে দেখা যাবে যে কি সি এর জায়গায় সি আন্ডারস্কোর আসছে, কারণ সি একটা এক্সেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কারণে তারা এটাকে আপনার কি বলবো নেম রেঞ্জের আওতায় নিবে না, তো যে কারণে এখানে সি আন্ডারস্কোর আসছে। তো আমি আমার প্রথম ধাপ কমপ্লিট করলাম, চলুন দ্বিতীয় ধাপে। ওকে, দ্বিতীয় ধাপে আমরা আমাদের এখানে ক্যাটাগরি সেকশনে আমার ডেটাগুলো অর্থাৎ ক্যাটাগরির নামগুলো যাতে অটোমেটিক্যালি ডেটা ভ্যালিডেশন বা ড্রপ ডাউন আকারে আসে সেটা ব্যবস্থা করতে হবে, এবং এখানে প্রোডাক্টের নামগুলো যাতে এখানে ক্যাটাগরির নামের উপর ভিত্তি করে প্রোডাক্টের নামগুলো যাতে একইভাবে ড্রপ ডাউন আকারে আসে সেটা আমার ব্যবস্থা করতে হবে। তো আমি প্রথমে ক্যাটাগরির ড্রপ ডাউন আনার জন্য আমি প্রথমে ক্যাটাগরিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার এখানে ডেটা ভ্যালিডেশন অপশানে যাব, যেখানে আমি যেহেতু এটা আমি এখানে লিস্ট আকার আনবো, সেহেতু ড্রপ ডাউন লিস্ট আকার আনবো, সেহেতু আমি লিস্টকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি সোর্সে যাব, সোর্সে গিয়ে আমার কিছুই করতে হবে না, আমার জাস্ট আমার F3 বাটনটা প্রেস করতে হবে, কারণ আমি জানি F3 বাটন প্রেস করলে আমরা কি পাবো, আমরা আমাদের সেল রেফারেন্স যেগুলো ক্রিয়েট করেছি সেই সেল রেফারেন্সগুলো পেয়ে যাবো। আমি এর আগে বলে রাখি যে আমার এখানে ক্যাটাগরি নামে যে সেল রেফারেন্সটা আছে সেই ক্যাটাগরি নামে সেল রেফারেন্সটা হচ্ছে আমার এই ডেটাটা। ওকে, আমি একইভাবে এটা সিলেক্ট করার পর এখানে অটোমেটিক্যালি ক্যাটাগরি চলে আসছে, যদিও আমি এটা মুছে দিব, ক্যাটাগরি প্লাস ক্যাটাগরি হতে পারে না। তো আমি এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করার পর ওকে দিব। ওকে দেওয়ার পর দেখা যাচ্ছে যে কি এখানে একইভাবে একটা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো যে ড্রপ ডাউন মেনুর উপর ভিত্তি করে আমাকে এখানে প্রোডাক্টের নামের মধ্যে একটা ড্রপ ডাউন ক্রিয়েট করতে হবে। কাজটা খুবই সহজ। এখানে করার জন্য আমাকে জাস্ট সিম্পলি একটা ফাংশন ব্যবহার করতে হবে। ফাংশনটার নাম হচ্ছে ইনডিরেক্ট ফাংশন। তো এখানে সোর্সে গিয়ে আমি কিছুই করব না, আমি জাস্ট ইনডিরেক্ট ফাংশনটা লিখব ক্যাপিটাল দিয়ে, ইনডিরেক্ট ব্র্যাকেট ওপেন। আর আমার ইনডিরেক্ট ফাংশনের পরের যে রেফারেন্সটা মানে আমার আর্গুমেন্ট, যেটা প্রথম আর্গুমেন্ট, এখানে একটাই আর্গুমেন্ট হবে এটা আমি সিলেক্ট করে এটাকে রিলেটিভ সেল রেফারেন্স করে দিব। অর্থাৎ এটা অ্যাবসলিউট সেল রেফারেন্স ছিল, এটাকে আমি রিলেটিভ সেল রেফারেন্স করে দিচ্ছি। ইনডিরেক্ট ফাংশন সম্পর্কে একটু বলি। ইনডিরেক্ট ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটা যে কোনো নাম, যে কোনো বর্ণ চিহ্ন, যে যদি ওই নাম বর্ণ চিহ্ন কখনো কোথাও সেল রেফারেন্স আকারে ব্যবহার করার সুযোগ থাকে, তাহলে ইনডিরেক্ট ফাংশন সেই নাম বর্ণ চিহ্নকে সেল রেফারেন্স আকারে উপস্থাপন করবে। এটা হচ্ছে ইনডিরেক্ট ফাংশনের কাজ। তো আমি দেখি এটা কিভাবে করা যায়। ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখি যে এখানে বি ক্যাটাগরি সিলেক্ট করা আছে। এখন এখানে বি ক্যাটাগরির সাব ক্যাটাগরি হিসেবে অর্থাৎ টিভি ল্যাপটপ ট্যাব আকারে এখানে আসছে কিনা, আমি হ্যাঁ এখানে একইভাবে চলে আসছে। এখানে সি আছে, সি না আমি এ দিয়ে দেখি, এখানে এ আছে, হ্যাঁ এখানে ফ্রিজ এয়ার কুলার ওয়াশিং মেশিন চলে আসছে। এখানে সি আছে, আমি সি দিলাম, কিন্তু এখানে কোনোটা আসছে না। এখানে বি ক্যাটাগরির আমি সিলেক্ট করলাম টিভি, কিন্তু সিতে কোনোটা আসছে না। দেখি আমার ডিতে কাজটা হয় কি না। হ্যাঁ, আশা করি ডিতে কাজটা হবে। হ্যাঁ, ডিতে কাজটা হচ্ছে, কিন্তু সিতে কাজটা কেন হলো না? সিতে কাজটা হলো না কারণ আমার এখানে নেম রেঞ্জ ছিল সি আন্ডারস্কোর। ওকে, তো আমার এখানে যে নেম রেঞ্জটা ইনডিরেক্ট ফাংশন থেকে সেল রেফারেন্স হিসেবে টেনেছে সেটা শুধু সি আন্ডারস্কোর না। অর্থাৎ আমাকে এখানে ডেটা ভ্যালিডেশনের যে ফর্মুলা বা ফাংশন, সেখানে আমার কিছুটা ক্যালকুলেশনের কাজ করতে হবে, কিছুটা কাজ আমার বাকি আছে। সেখানে আমি আরেকটা ফাংশন অ্যাড করে দিব, ইনডিরেক্ট। এখানে আমি ব্যবহার করব সাবস্টিটিউট ফাংশন। SUBSTITUTE সাবস্টিটিউট ফাংশন ব্যবহার করব। আমি সাবস্টিটিউট করব এই ফাংশনটাকে। ওকে, এখানে কি ব্যবহার করতে হবে, আমি কি সাবস্টিটিউট করব? প্রথমত হচ্ছে দেখি আমি যদি এখানে সি পাই, ওকে, আমি যদি এখানে ক্যাপিটাল সি পাই তাহলে সেটাকে সাবস্টিটিউট করে দিতে হবে ক্যাপিটাল সি আন্ডারস্কোরে। ওকে, তাহলে আমি সাবস্টিটিউট ফাংশনটা ব্যবহার করে ফেললাম। এখন এটাকে আমি ইনডিরেক্টের মধ্যে রেখে
ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, দেখি এখন হয় কি না। ইয়েস, এখন হচ্ছে। সি এর অধীনে যে সি এর সাব ক্যাটাগরি হিসেবে টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান এগুলো চলে আসছে। সো এভাবে আমি খুব সুন্দর করে আমার কি করে ফেললাম, আমার ক্যাটাগরি সেট করে আমার সাব ক্যাটাগরিকে আমি এখানে সেট করে বসিয়ে ফেলতে পারলাম। ওকে, এখানে একটা বিষয় আছে। এখন ধরেন আমার এখানে সি এর সি সাব ক্যাটাগরি, সি ক্যাটাগরি হচ্ছে টেবিল ফ্যান এবং ফ্যান, এইগুলো সাব ক্যাটাগরি। এখন আমি এখানে সিকে চেঞ্জ করে কোনো কারণে ডি করে দিলাম, কিন্তু আমার এখানে বোঝার কোনো উপায় নেই যে আমার এই যে টেবিল ফ্যানটা ডি এর অধীনে নয়। তো এটা করার জন্য আমাকে একটা কাজ করতে হবে, যেটা আমরা পরের স্টেপে করব। তো এতটুকু পর্যন্ত আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট, আমি পরের স্টেপে চলব। তো তৃতীয় ধাপে আমাদের দ্বিতীয় ধাপে যে প্রবলেমটি অসমাপ্ত ছিল সে প্রবলেমটি নিয়ে আমরা কাজ করব। অর্থাৎ আমি যদি এখানে কোনো কারণে আমার যদি সেলকে আমি চেঞ্জ করে ফেলি, অর্থাৎ ক্যাটাগরি, প্রথম ক্যাটাগরিকে যদি আমি চেঞ্জ করি, তাহলে সেই অনুযায়ী আমার সাব ক্যাটাগরি কিন্তু পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমার সাব ক্যাটাগরি যে প্রথম ক্যাটাগরি অন্তর্ভুক্ত না এবং সেটা যে একটা ভুল, সেটা আইডেন্টিফাই করার জন্য আমাকে একটা বিশেষ কোনো ব্যবস্থা করতে হবে, এবং আমি সেই ব্যবস্থাটা করব কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সাহায্য নিয়ে। কিন্তু এর আগে আমি একটা ফাংশন লিখব, একটা ফাংশন দিয়ে একটা ছোটো ক্যালকুলেশন করব। আমি ম্যাচ ফাংশন দিয়ে একটা ক্যালকুলেশন করব। আমি জানি কি ম্যাচ ফাংশন হচ্ছে একটা লুকআপ ফাংশন, যে লুকআপ ফাংশন দিয়ে আমি আমার কোনো ভ্যালু অন্য কোনো রে এর কত নাম্বার, অন্য কোনো অ্যারে এর কত নাম্বার রেঞ্জের মধ্যে অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ ওই অ্যারে এর কত নাম্বার সেলের মধ্যে অন্তর্ভুক্ত আছে সে সংখ্যাটাকে সে নির্ণয় করে। তো আমি এখানে টেবিল ফ্যানকে তার পাশের সাব ক্যাটাগরি, পাশের ক্যাটাগরি অর্থাৎ যেটাকে আমি সি বা সি আন্ডারস্কোর ধরতে পারি, হ্যাঁ, সি অথবা সি আন্ডারস্কোর, সেটা ধরার জন্য আমাকে লুক আপ অ্যারে ফিক্স করতে হবে। যেহেতু পাশের ক্যাটাগরি নিজে একটা সেল রেফারেন্স অথবা অ্যারে অফ রেফারেন্স, সেহেতু ওইটাকে আমি ইনডিরেক্ট ফাংশন ব্যবহার করে অন্তর্ভুক্ত করতে পারি। হ্যাঁ, ইনডিরেক্ট ফাংশন ব্যবহার করলাম। পাশেরটা যেহেতু সি, আমাকে সেটাকে কনভার্ট করতে হবে কোথায়, সি আন্ডারস্কোরে। তাই আমি এখানে সাবস্টিটিউট ফাংশন ব্যবহার করব। সাবস্টিটিউট করব আমার এই অংশটাকে, সেটা যদি আমার সি থাকে তাকে সে অটোমেটিক্যালি সি আন্ডারস্কোরে কনভার্ট করে দিবে। ওকে, এতটুকুতে আমার সাবস্টিটিউট ফাংশন শেষ। এরপর আমি ইনডিরেক্ট ফাংশন শেষ করলাম, এরপর কমা দিলাম, এরপর 0 দিলাম। ওকে, তার মানে কি, সে ম্যাচ করতেছে এই টেবিল ফ্যানটা এই সি ক্যাটাগরির অভ্যন্তরে, অর্থাৎ এই সি ক্যাটাগরি বা সি রেঞ্জের মধ্যে কততম ঘরে অবস্থান করতেছে। ওকে, দিলাম, দেখা যাচ্ছে কি টেবিল ফ্যান আমার সি রেঞ্জের মধ্যে দ্বিতীয় ঘরে অবস্থান করতেছে। ভেরি নাইস। এখন আমি যদি এটা সি থেকে চেঞ্জ করে যদি ডি করে দিই, তাহলে এটা কী হয়ে গেল, নট অ্যাপ্লিকেবল হয়ে গেল। এখন যে কোনো ধরনের নট অ্যাপ্লিকেবলকে থামানোর জন্য আমরা কি ব্যবহার করি, ইফ এনএ ব্যবহার করি। ইফ এনএ ফাংশন, এটা হচ্ছে যে কি, যদি আমার নট অ্যাপ্লিকেবল এরর আসে, তাহলে সেটা নট অ্যাপ্লিকেবল এররকে দেখাবে না, তার পরিবর্তে অন্য যে কোনো কিছুকে দেখাবে। আমি বলতেছি এখানে যে নট অ্যাপ্লিকেবল এরর না দেখিয়ে এখানে তার পরিবর্তে তুমি এখানে 0 দেখাও। ওকে, তাহলে কি দেখাচ্ছে, সে 0 দেখাচ্ছে। অর্থাৎ যদি এই টেবিল ফ্যানটা, অর্থাৎ যদি সাব ক্যাটাগরিটা ক্যাটাগরির সাথে না মিলে, তাহলে এখানে রেজাল্ট আসবে 0। ওকে, এখন আমি এখানে আরেকটা বুলিয়ান একটা ডেটা দিয়ে দিই, একটা কম্পারিজন দিয়ে দিই। যদি এটা 1 থেকে স্মলার হয়, হ্যাঁ, তাহলে এটা ট্রু দেখাবে। অর্থাৎ আমার এখানের ডেটা যদি এই ক্যাটাগরির ডেটার সাথে না মিলে, তাহলে এটা ট্রু দেখাবে। যদি এখানের ডেটা যদি এটার সাথে মিলে যায়, তাহলে কি দেখাবে, ফলস দেখাবে। এখানে যে কাজটা করলাম, এটাকে আমি পুরোটা কপি করব। কপি করে কিছুই করব না, আমি রেখে দিব। এখন আমি আমার এই প্রোডাক্টের ঘরটাকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে হোমে যাব, আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ঢুকবো। এখানে গিয়ে নিউ রুলসে যাব। নিউ রুলসে গিয়ে ইউজ আ ফর্মুলা টু ডিটারমাইন উইচ সেল টু ফরম্যাটে যাব। এখানে গিয়ে আমি যেটা কপি করেছি সেটাকে আমি হুবহু পেস্ট করে দিব। আমি একটু এটা রিভাইজ করে দেখি, হ্যাঁ, আমি যেটাই চেয়েছি সেটাই আছে। আমি এবার এটা কী ধরনের ফরম্যাট হবে আমি সেটা একটু চেক করে দেখি। আমি এটা করব, ফরম্যাটিংটা আমি করব, আমি পুরোটা রেড করে দিব, আমার পুরো সেলটা রেড হয়ে যাবে। ওকে,
এবং আমার এখানে যে ফ্রন্টটা থাকবে এখানে স্ট্রাইক থ্রু হবে, অর্থাৎ পুরোটা কাটা পড়ে যাবে। আমার যে ইয়া থাকবে ফিল এর মধ্যে আমার যে ফ্রন্ট যেটা থাকবে সেটার কালারটা হবে অটোমেটিক্যালি হোয়াইট। ওকে ওকে, আমার আসবে ফরম্যাটটা আসবে এইভাবে। এবার আমি দেখি এবার এটা ঠিকমতো কাজ করে কিনা। হ্যাঁ, এবার এটা ঠিকমতো কাজ করেছে। তো তাহলে এটা কি, এটা এখন ঠিকমতোই কন্ডিশনাল ফরম্যাট ব্যবহার করে এটা ঠিকমতো কাজ করছে। আমি এখন এটা মুছে দিতে পারি। তাহলে এভাবে আমি আমার কি আইডেন্টিফাই করতে পারবো যে আমার কোনো ক্যাটাগরি সাব ক্যাটাগরির সাথে মিল হচ্ছে কি না। যদি মিল না হয় তাহলে সে অটোমেটিক্যালি কী করে নিবে, তার যে ডেটাটা সে ডেটাটা কারেক্ট করে নেবে। ওকে, এখন এটা আমি ডি ক্যাটাগরি দিয়েছি, এটা অটোমেটিক্যালি কারেক্ট হয়ে গিয়েছে। তো এরপর আমি আমার এই বাকি যে কাজটা সেটা আমি পরের স্টেপে করছি। তো পরের স্টেপে চলে যাচ্ছি আমি। চতুর্থ ধাপে আমরা আমাদের প্রোডাক্টের প্রাইস কীভাবে অটোমেটিক আসবে, কমিশন কীভাবে অটোমেটিক আসবে এবং টোটাল কমিশন কীভাবে ক্যালকুলেট হবে সেই জিনিসটা আমরা দেখব। এবং যেহেতু এটা আমাদের আজকের মূলত ডেটা ভ্যালিডেশনের কোনো একটা অংশ না, তবুও যেহেতু একটা শিট নিয়ে আমরা কাজ করছি, কোনো একটা ডেটা নিয়ে কাজ করছি, এটা কীভাবে অটোমেটিক আসবে সেটা আমাদের জেনে রাখা দরকার। তো প্রোডাক্ট প্রাইস আমরা আনতে পারবো, যেহেতু আমাদের এখানে প্রোডাক্টের নাম সহ সব কিছু উল্লেখ করা আছে। আমাদের এখানে প্রোডাক্ট প্রাইস আনতে হবে ভিলুকাপের সাহায্যে। আমরা ভিলুকাপ ব্যবহার করব। ভিলুকাপ ব্যবহার করার জন্য আমি লুকআপ ভ্যালু হচ্ছে এটা, যেহেতু আমার এই লুকআপ ভ্যালুকে কেন্দ্র করে আমার এই ভিলুকাপ পুরো লুকআপ অ্যারে থেকে আমার পুরো ডেটাটা আনতে হবে। তো আমি লুকআপ অ্যারেকে সিলেক্ট করলাম। লুকআপ অ্যারের থেকে সেকেন্ড কলামের ডেটা আমি এখানে আনবো। আমি একটু বলে রাখি, যে কোনো রকমের অ্যারেকে আমরা অবশ্যই অ্যাবসলিউট সেল রেফারেন্স করে দিব F4 প্রেস করে। ওকে, তো লুকআপ অ্যারের সেকেন্ড কলামের ভ্যালুটাকে আমি আনবো এখানে। তারপর কমা সিলেক্ট করে আমি সবসময় ফলস সিলেক্ট করবো ফর এক্স্যাক্ট ম্যাচ। তো এক্স্যাক্ট ম্যাচের জন্য আমি এটা নিয়ে আসলাম, এবার এন্টার দিলাম। আমার প্রোডাক্ট প্রাইস চলে আসছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে আমার যদি কোনো কারণে কোনো প্রোডাক্ট প্রাইস যদি না থাকে, বা আমি যদি কোনো ব্ল্যাঙ্ক শিটে যদি কাজ করি, তাহলে এখানে একটা অ্যারো চলে আসবে। তো আমি যাতে কোনো অ্যারো না আসে, নট অ্যাপ্লিকেবল অ্যারোর অথবা অন্য কোনো অ্যারো যাতে না আসে, সেই কারণে আমি একটা ফাংশন ব্যবহার করছি যে ইফ অ্যারো যদি আসে তাহলে এখানে সবসময় ব্ল্যাঙ্ক ব্যবহার করতে। তো আমি এটা দিয়ে এন্টার দিয়ে দিলাম। তাহলে আমার যদি কোনো রকমের কোনোভাবে এরর আসে, বা আমার লুকআপ ভ্যালু যদি কোনোভাবে লুকআপ অ্যারেতে খুঁজে পাওয়া না যায়, তাহলে আমার এখানে কখনো কি আসবে না, নট অ্যাপ্লিকেবল এরর বা ভ্যালু এরর বা অন্য কোনো ধরনের এরর আসবে না। একইভাবে আমি কমিশন নির্ণয় করব। যেহেতু কমিশনের ক্ষেত্রে আমার ডেটাটা নির্ভর করছে ক্যাটাগরির উপর, এক্ষেত্রে আমি ভিলুকআপ দিব এবং ভিলুকআপের আমার ডেটাটা আসবে, লুকআপ ভ্যালু আসবে ক্যাটাগরিটা, এবং কমা দিয়ে আমার লুকআপ অ্যারে আসবে এই ক্যাটাগরি থেকে শুরু করে রেট পর্যন্ত যে অংশটা আছে। আমি এটাকেও অ্যাবসলিউট সেল রেফারেন্স করে দিব, কমা দিব, 2 দিব, দেন অ্যাগেন কমা দিব, এরপর আমি ফলস সিলেক্ট করব, এরপর ব্র্যাকেট ক্লোজ করব। তো এখানেও আমার একইভাবে আমি এখানে একটা ইফ এরর ব্যবহার করে দিব, যাতে আমার কোনো রকমের ভুল হলে যাতে আমার এরর যে জিনিসটা সেটা যাতে না আসে, তার বিনিময়ে আমি ডবল কোটেশন দিয়ে দিচ্ছি, অর্থাৎ খালি থাকবে আমার ঘর। তাহলে আমি এখানে কমিশন দিয়ে দিলাম, কমিশনের ঘরটা আমার ফিল আপ হয়ে গেল। ওকে, এখন আমার বাকি টোটাল কমিশন আসবে কিভাবে, আমি যদি টোটাল প্রোডাক্ট প্রাইসের উপর যদি মাল্টিপ্লাই কমিশন পার্সেন্টেজ দিয়ে ক্যালকুলেট করি, তাহলে এটা চলে আসবে। ওকে, এখন যদি কোনো জায়গায় কমিশন পার্সেন্টেজ যদি না থাকে, তাহলে এটা ব্ল্যাঙ্ক থাকবে। অর্থাৎ এভাবে আমি আমার টোটাল শিটটা কমপ্লিট করতে পেরেছি। তো আশা করি আপনাদের এই শিটের বা এই টিউটোরিয়াল থেকে আপনারা পুরো জিনিসটা বুঝতে পেরেছেন, এবং আপনারা ডাইনামিক ডেটা ভ্যালিডেশন ব্যবহার করতে পারবেন, ডাইনামিক কন্ডিশনাল ডেটা ভ্যালিডেশন ব্যবহার করতে পারবেন, এবং ডেটা ভ্যালিডেশন আপনাদের কাছে আশা করি আগের থেকে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। তো আমাদের ভিডিও হচ্ছে তো আজকে এতটুকু পর্যন্তই সীমিত। তো পরবর্তী একটা ভালো আইডিয়া নিয়ে, পরবর্তী ভালো টপিক নিয়ে, কন্টেন্ট নিয়ে আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের প্রত্যেকটা ভিডিওকে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে আপনাদের মতো অনেকে এই এক্সেলের ইম্পর্ট্যান্ট টুলস টেকনিক্সগুলো জানতে পারে এবং সেগুলো ব্যবহার করতে পারে। আর সবাইকে বারবার বলছি, বারবার প্র্যাকটিস করুন, বারবার প্র্যাকটিস করুন, তাতে আপনার এক্সেল ব্যবহারের দক্ষতা বাড়বে। ধন্যবাদ।